মেনুর পাশে বসে শুধু হাসছে, চোখে মায়া মাখানো দৃষ্টিতে সবার কথোপকথন শুনছে। হঠাৎই ইমরান বলে উঠছে, ছোটাব্বা, আমার একটা বিচার আছে। এহসান বলে উঠছে, বলো বাবা, তোমার কি বিচার? তুমি তো এক আদম, যা বিচার করতে করতে দিন কাত হয়ে যায়। এখন তোমার কি বিচার শুনবো? আচ্ছা বলো, কি বিচার? ইমরান ইনামের দিকে তাকিয়ে অভিযোগ করে, ছোটাব্বা, গত সপ্তাহে দাদাজান আমায় 20টি হাদিস মুখস্থ করতে বলেছিলেন। আমি 18টা পারলাম, 2টো পারিনি। তাই ইমান আমায় সারাদিন খুঁচাই, মজা করে। মেনু নরম কণ্ঠে বলে, এটা ঠিক না বাবা। মজা করতে হবে এমন ভাবে যাতে কারোর মনে কষ্ট না লাগে। ইনাম মনে রাখবে, ভাইয়ের সঙ্গে মজা করা মানে তাকে ছোট করা নয়। ইনাম মুখ নিচু করে বলে, আচ্ছা ছোট আম্মা, আমি আর করব না। তবে ভাইজান যেন আমায় নিয়ে বেশি মজা না করে। মেনুর এবার ইমানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তুমি বড় ভাই হয়ে এমন করলে ছোট ভাই তো শিখবেই, তাই না? সবাই মিলে হাসাহাসি করতে করতে গল্প জমে উঠে। এমন হাজারো হাসি গল্প শেষে এহসান আর মেনুর ঘরে ফিরে আসে। ঘরে এসে মেনুর একটু লাজুক ভাবে বলে, আপনি আসার পর আপনার সামনে থাকতে পারিনি, বাচ্চাদের পড়াতে ব্যস্ত ছিলাম। আর ধারণাই ছিল না আপনি এত তাড়াতাড়ি ফিরবেন। কি এহসান কিছু না বলে কয়েক মুহূর্ত মেনুর দিকে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ এগিয়ে এসে এক ঝটকায় মেনুর কোমর জড়িয়ে ধরে বলে, উম, মাফ নেই, এইবার অন্য কিছু চাই। মেনু লাজুক চোখে তাকায় মেনুর এহসানের দিকে তাকিয়ে বলে। কি এহসান নিজের মুখ এগিয়ে নিয়ে মেনুরের দিকে আলতো সুরে বলে, একবার তোমার ঠোঁট ডুবিয়ে দাও আমার গালে। মেনু বেশ লজ্জায় পড়ে গিয়ে বলে। আপনি সবসময় শুধু এসবের ধান্দায় থাকেন। এহসান বলে, তোমার মতো সুন্দরী বউ থাকলে এসবের ধান্দাই মাথায় আসবে, আর কিছু না। এবার চুপচাপ আমার পাওনাটা মিটিয়ে দাও। মেনু দীর্ঘশ্বাস ফেলে নিজের পায়ের পাতার সামনের দিকে ভর দিয়ে হালকা উকি দিয়ে এহসানের ঠোঁট ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু এহসান ইচ্ছে করে বুক টানিয়ে দাঁড়ায়। এতে মেনুর আর পারে না। তাই এবার বেশ রাগী হয় মেনুরের। ঠিক হয়ে দাঁড়িয়ে দাঁত চেপে বলে, নাটক করার শখ হয়েছে তো নাটক করুন, আমি আর এসব পারবো না। এই বলেই মেনুর যেতে নেয়, কিন্তু এহসান ওকে যেতে দিবে? এহসান ওর কোমর চড়িয়ে ধরে হালকা উপরে তুলে নেয় শূন্যে। এতে মেনুর আতঙ্কিত হয়ে এহসানের দুই কাঁধে হাত রেখে বলে, কি করছেন, ছাড়ুন, পড়ে যাব তো। এহসান মেনুরের দিকে তাকিয়ে বলে, চিন্তা করো না, এই হাত তোমায় কোনো দিন পড়ে যাওয়ার জন্য আঁকড়ে ধরবে না। মেনুর মুচকি হেসে বলে, ছাড়ুন তো। এহসান বলে, আমার পাওনা তো মিটিয়ে দাও বউ। এই বলে নিজেই মাথা উঁচু করে মেনুরের ঠোঁট ছুঁয়ে দেয়। ধীরে ধীরে মেনুরকে নিচে নামায়। মেনুর একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। যতক্ষণ তার জনাব তাকে ছাড়ছেন ততক্ষণ সে চোখ বুজে দাঁড়িয়ে থাকে। এহসান ধীর পায়ে মেনুর দিকে এগিয়ে এসে থেমে দাঁড়ালো। নরম আলোয় তার মুখে এক অদ্ভুত প্রশান্তি খেলা করছে। একটু পর মেনুরকে আলতো করে ছেড়ে দিয়ে বিছানার উপর রাখা ছোট্ট একটি থলি তুলে নেয়। মখমলে কাপড়ে মোড়ানো নীল রঙের থলিটি মেহনুরের দিকে বাড়িয়ে বলে, নিন বেগম সাহেবা, আমার পক্ষ থেকে আপনার জন্য একটি ছোট্ট উপহার। মেনুর বিস্মিত চোখে থলিটি হাতে নিয়ে নরম কাপড়ের গায়ে আঙুল বোলাতে বোলাতে বলল। কি এতে? এহসান মৃদু হেসে বলল। খুলে দেখো। মেনু মুচকি হেসে বিছানায় গিয়ে বসলো। পরম কৌতূহলে থলির মুখ খুলতেই তার চোখ বিস্ময় জ্বলে উঠে। ভেতরে 4টি অর্ধ শুকনো জৈতুনের ডাল, কয়েকটি আজওয়া খেজুর, একটুখানি বোতলে জমজমের পানি, একটি স্নিগ্ধ সুবাস ছড়ানো মারিয়াম ফুল আর একটি অপূর্ব সুন্দর তসবিহ। মেনুর গভীর মুগ্ধতায় উপহারগুলো হাতে নিয়ে একের পর এক খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। জয়তুনের ডাল ছুঁয়ে তার মন ভরে ওঠে। মেসওয়াক করার জন্য এমন কিছু সে বহুদিন ধরে চেয়েছিল। ছোট্ট বোতলটা জমজমের পানি দেখে তার হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি নেমে আসে। এগুলো কোথায় পেলেন? মুগ্ধ স্বরে জানতে চাইল সে। এহসান পাশে এসে বসতে বসতে বলল, আমার এক পরিচিত লোক আর তার স্ত্রী উমরা করতে গিয়েছিল, তাদের হাত দিয়েই তোমার জন্য এনেছি।
মেনুর গভীর আবেগে তাকায়, কিছুটা বিস্মিত, কিছুটা আপ্লুত, তারপর এক কোমল হাসি খেলে গেল তার ছোটে। খুব খুশি হয়েছি, খুব। এহসান চুপচাপ তাকিয়ে রইল মেহনুরের উজ্জ্বল মুখশ্রীর পানে। এই মুখের হাসির জন্য সে যে কোনো কিছুই করতে পারে, যে কোনো কিছু। এইদিকে রাহেলা খাতুন মানে নুরির মা আজ লজ্জায় মরতে মরতে বেঁচে গিয়েছেন। আসলে বাড়ি আসার পর মেহরুব গোসল করে নুরির ঘরে এসেছিল। এসে দেখতে পায় নুরি ঠাস বুনিয়ে 100টা কথা বলে বলে সব কাপড় চোপড় গুছিয়ে রাখছে। নুরি এটা বলছিল, এক নবাবের সাথে গিয়েছিলাম মার্কেট করতে। নবাব আমায় নবাব জাদি বানিয়ে দিয়েছেন, এখন কাপড় চোপড় দিয়ে। মেহরুব মুচকি হেসে বলে, আমার চোখে কিন্তু তুই নবাব জাতি। নুরি আবারও আপন মনে কথা বলতে গিয়ে শরম পেয়ে যায়। তাও মেহরুবকে বলে। আপনার কিছু প্রয়োজন? মেহরুব চোখ মুখ কুচকে বলে। ওই যদি আমার মাথাটা টিপে দিতি। নুরি মুচকি হেসে বিছানায় বসে যায় আর বলে, আচ্ছা, আপনি এখানে বসুন, আমি দিচ্ছি। মেহরুব বিছানার দিকে এগিয়ে গিয়ে বিছানায় বসে পড়ে। কিছু মুহূর্ত নুরির দিকে তাকিয়ে নুরির কোলে মাথা রেখে বলে। এবার একটু শান্তি পাবো। নুরি কিছুটা ঘাবড়ে যায় মেহরুবের হঠাৎ এমন আচরণে, কিন্তু তাও নিজের নরম হাত বুলিয়ে দিতে থাকে মেহরুবের চুলে। মেহরুবের এক সময় চোখ লেগে আসে। সারাদিনের ক্লান্তির জন্য নুরিও বিছানায় মাথা হেলে মেহরুবের মাথা নিজের কোলে রেখেই ঘুমিয়ে তলিয়ে যায়। কিছু সময় পরে রাহেলা খাতুন মেয়ের খোঁজ করতে ঘরে প্রবেশ করেন। এই দৃশ্য দেখেই সে থমকে যান উনি, কিন্তু পরক্ষণই তাড়াতাড়ি বেরিয়েছেন ঘর থেকে। সাথে দরজাটা ভালো করে দিয়েই যান। আজ তিনি খুশি, তার মেয়ে তার মর্যাদা পাচ্ছে, এতে তিনি খুব বেশি খুশি। মেয়েরাজ বসে ল্যাপটপে কি নিয়ে ঘাটাঘাটি করছে আর এসা ঘর গোছাচ্ছে। বলছে, এদিকে লুঙ্গি, ওদিকে তোয়ালে, ওইদিকে গেঞ্জি, সেদিকে কাগজ, এমন ভাবে সব অগোছালো করে রাখেন মনে হয় কোনো দেশের মন্ত্রী উনি। মেয়েরাজ ল্যাপটপ থেকে মুখ তুলে এসার পানে তাকিয়ে বলে, কোনো দেশের মন্ত্রী কিনা জানি না, কিন্তু তোমার রাজ্যের রাজা আমি। সে কটমট করে ওর পানে তাকিয়ে বলে, আর এমন অগোছালো করে রেখো খালি, দেখবে তখন রাজা হওয়ার স্বাদ বের করব, খালি উষ্টা দিয়ে। মেয়েরাজ হেসে বলে, তোমার পায়ের উষ্টা খেতেও আমি রাজি গো আমার শ্যামবতী। এসা মেয়েরাজকে বলে। যাও চুপচাপ গিয়ে খাবার খেয়ে আসো, আমি আসছি এগুলো গুছিয়ে। মেয়েরাজকে বলে, না, আজ খাবার খাবো না। মেয়েরাজ বলে। এসা সুকুচকে বলে। মেয়েরাজ তো কি খাবে? ঠোঁট কামড়ে হেসে বলল, তোমাকে। আমার কথা শুনে এসা দাঁতে দাঁত চেপে বলে, তোকে আমি এমনি ইবলিশ বলি? তোর অভ্যাসে আমি তোকে ইবলিশ ডাকি। মেয়েরাজ ল্যাপটপ রেখে উঠতে উঠতে বলে। জান, এমন বলো না। এসা ধমক দিয়ে বলে, চুপ, একদম ওসব বাল বলে আমায় ডাকবি না। তোর জান তোর ভিতরে, আমি তোর জান হই কিভাবে? মেয়েরাজ হেসে গিয়ে এসাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আমার ভেতরে তো তুমি আছো, তাই তুমিই আমার জান। এই বলে এসার ঘাড়ে নাক মুখ ডুবিয়ে দেয়। এসা কিছু সময় চুপ থেকে বলে, মেহেরাজ, এখন এসব করার সময় নয়, সবাই খাওয়ার জন্য নিচে চলে এসেছে, চলো যেতে হবে। মেয়েরাজ এসাকে ছেড়ে দিয়ে যেতে যেতে বলে, মনে রেখো, এখন এসবের সময় নয় বলেছ, তার মানে খাওয়া দাওয়া শেষে এসবের সময়, আর তখন তোমায় ধরলে আর ছাড়বো না, তাই গালাগালি করলে তোমার খবর আছে। এসা কিছু বলে না, চুপচাপ নীরবে আলতো হেসে ওঠে শুধু। মেনুরের বুকে মুখ গুজে শুয়ে আছে এহসান। মেনুর ওকে সরাতে সরাতে বলে, আজ যদি আমার জ্বর ওঠে তো দেখবেন, সেদিন 3 দিন অবধি জ্বরে মরেছি। এখন এহসান মেনুরের থেকে না সরে ফিসফিস করে বলে, বেগম, তোমার ছোট্ট শরীরখানা এত দুর্বল, তা আমি কি করব বলো তো? মেনুর বলে। এহসান কোন শব্দ আমার, আপনি যে বেশি বেশি করেন। আমি শব্দ করে হেসে উঠে বলা, আমি যদি বেশি বেশি করতাম তো তোমায় খুঁজেই পাওয়া যেত না বেগম। শুক্রিয়া আদায় করো, আমি নিজেকে যথেষ্ট সামলাতে পারি। এই বলে এহসান মেনুরের গলা বুকে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। মেনু খিলখিলি হেসে ওঠে, তার হাসির শব্দ গোটা ঘর জুড়ে ছড়িয়ে পড়ে। এসে ঘুমিয়ে আছে তার অপ্রিয় অথচ সবচেয়ে আপন পুরুষের গলায় মুখ গুজে। তার মেয়েরাজের আগলে বিড়ালের মতো খাপচি মেরে শুয়ে আছে এসা। মেয়েরাজের বুকে মাথা রেখে মেয়েরাজ ওর চুলে আলতো করে হাতে বিলি কেটে দিচ্ছে। নীরবে অনুভব করছে নিজের শ্যামপতির উষ্ণতা।
এশাকে জোর করে নিজের বুকে রেখেছিল মেহরাজ, বলেছিল, যদি আমার বুকে না ঘুমাও তবে তোমার বুকে আমি ঘুমাবো। এটা শুনে এশা কিছুক্ষণ মেহরাজকে গালাগালা করেছিল, রাগে ওর থুতনি চেপেও ধরেছিল, কিন্তু শেষমেশ মেহরাজের এক কথা, তুমি যতক্ষণ না আমার বুকে মাথা রাখবে ততক্ষণ আমি তোমায় যন্ত্রণা দেবো। অনেক রাগারাগির পর অবশেষে এশা মেহরাজের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে, কিন্তু মেহরাজের চোখে ঘুম নেই। এশার বুকে মাথা না রাখলে ঘুম হয় না, একদমই হয় না, যেন এক ভয়ঙ্কর রোগ হয়েছে তার। ধীরে ধীরে এশাকে পাশে শুইয়ে দিয়ে মেহরাজ এবার আলগোছে মাথা রাখলো ওর বুকে। এশা আলতো নড়ে উঠতে মেহরাজের বুক থপ করে উঠে। এবার না এশা সত্যি ওকে উষ্টা মেরে নিচেই ফেলে দেয়, কিন্তু না, কিছুক্ষণ পরে এশা ঘুমের মধ্যেই ওর মাথায় হাত রাখে। এই যে টান, এই যে অনুভব, সেই তাড়নাতেই তো হয়তো এশা ঘুমন্ত নিজের অজান্তেই মেহরাজের প্রশান্তির কারণ হয়ে উঠেছে। মেহরাজের এতক্ষণ অশান্ত লাগছিল, কিন্তু এখন শান্তি লাগছে, ভীষণ শান্তি। চোখ বুঝে নেয় সে। নূরের চোখ খুলতে চমকে ওঠে। তার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে মেহেরুপ। এ কি, তার মেহেরুপ ভাই এখানে? এত রাত তার ঘরে? এত রাতে তার ঘরে? চারপাশে তাকিয়ে ধীরে ধীরে সব মনে পড়ে নূরের। লজ্জা মরে যেতে ইচ্ছে করছে। সব এতক্ষণে হয়তো জেনেই গেছে যে মেহেরুপ খেতে চায়নি। লজ্জায় নিজের ঠোঁট কামড়ে হেসে উঠে নুরি। এখন হাসছে, আবার মনে পড়তে মন খারাপ হচ্ছে। সকালে সবাইকে কিভাবে মুখ দেখাবে? নিচু চোখে মেহেরুপের দিকে তাকায় সে। ঘুমন্ত পুরুষটিকে যেন এক স্নিগ্ধ ফুলের মতোই লাগছে। চোখ আটকে যায় আপন পুরুষের পানে। আলতো হাতে মেহেরুপের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডাক দেয়, মেহরুব ভাই উঠুন, ঘরে যান। কয়েকবার ডাকতে মেহেরুপ চোখ খুলে তাকায় নুরির দিকে। বিস্মিত নয়, বরং এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এক মুহূর্ত, দুই মুহূর্ত, কয়েক মুহূর্ত কেটে যায়, কিন্তু সে নুরির পানে তাকিয়ে থাকে। নুরি বলে, মেহরুব ভাই অনেক রাত হয়েছে, নিজের ঘরে যান। মেহেরুপ ধীরে বলে, কেন? আমি তোর ঘরে থাকলে সমস্যা বুঝি? নুরি কিছুক্ষণ চুপ থেকে বলে, সমস্যা নেই, কিন্তু সবাই কি ভাববে? মেহেরুপ চোখ বুজে বলে, তোকে নিয়ে যদি সারা দিনও এখানে পড়ে থাকি তাও কেউ কিছু বলবে না। নুরির চোখ কপালে। এসব কি বলছেন? মেহেরুপ চোখ বন্ধ করে বলে, বাস্তব কথা বললাম নুরিফুল। নুরি হেসে ওঠে। মেহেরুপ তাকে বলে, নুরিফুল। সে জিজ্ঞেস করে, খাবার খাবেন না? খিদে পেয়েছে। আচ্ছা তাহলে চলুন নিচে যাই, আমারও অনেক ক্ষুধা লেগেছে। কিছুক্ষণ শুয়ে থেকে মেহেরুপ ধীরে উঠে বসে। নুরির পা শটান করে বসে। এতক্ষণ বসে থাকায় পা অবশ হয়ে গেছে। মেহেরুপ বলে, কি রে, কষ্ট হচ্ছে? নুরি হেসে বলে, না তো, এমনি বসেছি, চলুন খাবার খেতে হবে তো। বলে উঠে দাঁড়াতে গিয়ে আবারও বসে পড়ে। মেহেরুপ কাঁধে হাত রেখে বলে, তুই ঠিক আছিস তো? বস, আমি খাবার নিয়ে আসছি। নুরি অবাক হয়ে তাকায়। তার মেহেরুপ ভাই রান্নাঘরে যাবে, তার জন্য খাবার আনতে? নুরি হেসে মেহেরুপের বাহুতে হালকা ধাক্কা দিয়ে বলে, আপনি জানেন রান্নাঘরে খাবারের প্লেট কোথায় রাখা আছে? মেহেরুপ বুঝতে পারে নুরি মজা করছে। সে নুরির পানে তাকিয়ে বলে, তুই মজা করিস না, আমি ঠিকই নিয়ে আসবো। নুরি হাসতে হাসতে বলে, আচ্ছা প্রয়োজন নেই, আমার সাথে চলুন, একা যেতে ভয় লাগছে। মেহেরুপ উঠে লুঙ্গি ঠিক করতে করতে বলে, দুজন চল। একসাথে রান্নাঘরে যায়। অনেক বছর পর মেহেরুপ রান্নাঘরে ঢুকলো। তার তো রান্নাঘরে আসার প্রয়োজন পড়ে না। একটা চেয়ার টেনে বসে নুরিকে দেখছে। ওকে দেখতে তার খুব ভালো লাগে, মন প্রাণ জুড়িয়ে যায়। নুরি খাবার গরম করে প্লেটে তুলে এনে বলে, আমি খাইয়ে দিই। মেহেরুপ হাসে। দে। নুরি খুশি হয়ে ধীর হাতে খাবার মুখে বিসমিল্লাহ বলে তুলে দেয় মেহেরুপের মুখে। মেহেরুপও বলে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। প্রিয় নারীর হাতে খাবার বলে কথা ভালো না লেগে যায় কোথায়? ফজর আজান ভেসে আসছে দূর থেকে। গভীর রাতের প্রশান্তি ভেঙে এখন যেন নতুন দিনের বার্তা দিচ্ছে চারিপাশে। এশার ঘুম ভেঙে যায় হঠাৎ করে। চোখ খুলতে নিজের বুকের উপর ভারী কিছু অনুভব করে। মৃদু আলো দেখতে পায় মেহেরাজ। ওর কপালটা রাখা এশার বুকের উপর। নিঃশ্বাসের গরম বাতাস ছুঁয়ে যাচ্ছে এশার গলা। এই দৃশ্য নতুন কিছু নয়, বরং এখন এটা অভ্যাস হয়ে গেছে, তাই বিরক্ত লাগে না। তবু একরকম চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক চিরে। চোখ রাখে মেহেরাজের চুলে। আস্তে আস্তে ওর নরম চুলের ওপর আঙ্গুল চালিয়ে দিতে দিতে ফিসফিসিয়ে বলে,
আমিও চাইতাম আমার হালাল পুরুষ আমার সাথে এমনই থাকুক, আমাকে ভালোবাসুক, আমার সাথে খুনসুটি করুক, আমায় আপন করে নিক। জানো, আমার চাওয়াটা পূরণ হয়েছে ঠিকই, তবে কথা শেষ করেই থেমে যায়। এক দীর্ঘশ্বাস বুক চিরে উঠে আসে। আমাদের সম্পর্কে শুরু হলো এক বিশ্রী অধ্যায় দিয়ে, এমন অধ্যায় যেখানে শুধু কলঙ্কের ছোঁয়া। গলার স্বর ভারী হয়ে আসে। তুমি হয়তো আমার চেয়ে উত্তম কাউকে পেতে পারতে, আমি হয়তো তোমার যোগ্যই নই। তোমার মতো সুদর্শন পুরুষের পাশে বেগম হিসেবে হয়তো আমি মানাবে না। কথাগুলো বলার পরপরই নিজেকে সংবরণ করে নেয়। কিন্তু তুমি বোকামি করেছিলে, বুঝেছো? আমার ছোট্ট সিংহটার সাথে টক্কর দিতে গিয়েছিলে। এক মুহূর্ত চুপ থেকে নিঃশ্বাস ফেলে। হয়তো তোমার ধারণাও নেই আমার ভাই ঠিক কতটা হিংস্র হতে পারে। সেদিন যদি তোমায় বাঁচানোর জন্য মিথ্যা না বলতাম, তাহলে তুমি হয়তো আজ আমার বুকে না, বরং মাটির বুকে শুয়ে থাকতে। এশার চোখে পানি চিকচিক করে উঠে। তোমায় জীবিত পেতে গিয়ে আজ আমি কলঙ্কিত। কণ্ঠটা যেন কেঁপে উঠছে। আমি সত্যি মানতে পারছি না, এর মধ্যে তোমার এই বাচ্চাদের মতো আচরণ। যেখানে তুমি সামলাবে আমায়, সেখানে আমায় তোমাকে সামলাতে হয়। এ কেমন পরিস্থিতি? কাকে বলবো আমার কষ্টের কথা? কাকে বলবো? আমার রব ছাড়া তো কেউ বোঝে না আমার অন্তরের অবস্থা। ঠিক তখনই ফজর আজান শুরু হয়। তাদের মসজিদ আজানের শব্দ কানে আসতেই এশার ছোট্ট করে মুচকে হাসি ফুটে ওঠে। আছেন, আমার একজন আছেন, আমার সবচেয়ে আপন, আমার রব, আমার আল্লাহ। আল্লাহই আমার জন্য যথেষ্ট, আর কেউ লাগবে না আমার। সবাই নিজের কষ্টের কথা আপনজনকে বলে, আমি না হয় আপনজনের চেয়েও আপনজন আমার রবকে বলবো। সিজদায় গিয়ে বলবো, প্রাণ ভরে সব খুলে বলবো, আর এর বিনিময়ে প্রশান্তি পাবো। এশা হঠাৎ মেয়েরাজকে ধাক্কা দিয়ে বলে, উঠো, নামাজের সময় হয়ে গেছে। কয়েকবার ডাক দিয়ে মেয়েরাজ ঘুমিয়ে করে চোখ মেলে কিছু মতো চুপচাপ তাকিয়ে থাকে এশার দিকে। তারপরেই আদো ঘুমের কঞ্চে ফিসফিসিয়ে বলে, এত স্নিগ্ধ রূপ নিও না আমার সামনে, নিজেকে সামলানো অসম্ভব হয়ে পড়বে আমার পক্ষে। এশা মুখ কুচকে ওর বাহুতে ধাক্কা দিয়ে বলে, ঘুমের ঘোরে যা মনে আসে তা বকছো, একেবারে নেশাখোরদের মতো। মেয়েরাজ হেসে ফেলে। আমি নেশাখোর, তোমার নেশায় নেশাগ্রস্ত, তোমার চোখের নেশায়। এশা বিরক্ত হয়ে ওকে সরিয়ে দিতে দিতে বলে, এই পাগল তো দেখি ঘুমের মধ্যেও ছাগলামি করে। মেহরাজ একটু সুক্ষেপ না করে এশার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, একবার ঠোঁট ডুবিয়েই দেই। এসে বিস্মিত হয়ে তাকায় ওর দিকে। কোথায়? মেহরাজ হাসে। তুমি যেখানে বলবে সেখানেই। কথাটা শেষ হতে এশার হাত ঝাপটে ওঠে, ঠাস একটা থাপড় বসিয়ে দেয় ওর গালে। মেহরাজ গালে হাত দিয়ে অবুঝ চোখে তাকিয়ে থাকে এশার দিকে। এশা দাঁত চেপে ওর গেঞ্জির কলার চেপে ধরে বলে, ঘুমের মধ্যেও ফালতু কথা বকছিস। এটা নামাজের সময়, এই সময় নামাজের জন্য, তোর এসব নাটকের জন্য নয়। মেহরাজ থাপ্পড়কেও হেসে ফেলে, মনে মনে বলে, যা বাবা মেহরাজ, তোর ভাগ্য ভালো, শুধু বউয়ের হাতে থাপ্পড় খেয়েছিস, অন্তত পায়ের উষ্টা তো খাসনি। এইবার আর কিচ্ছু বলে না মেহরাজ। এশাকে টেনে নেয় নিজের কাছে। হঠাৎ করে ওর ঠোঁট ডুবিয়ে দেয় এশার ঠোঁটে, আঁকড়ে ধরে ওকে নিজের মতো করে। মুহূর্তের পর মুহূর্ত কেটে যায়, কিন্তু মেয়েরাজ ছাড়ে না। এশার গলা, মুখমণ্ডল, কপাল একের পর এক ছুঁয়ে যেতে থাকে নিজের ঠোঁট দিয়ে। এশা চোখ বন্ধ করে বিছানার চাদর খামচে ধরে, সব সহ্য করে, কিন্তু ওর মনে চলছে অন্য পরিকল্পনা। আজ ওকে ছাড়লে লাথি মেরে বিছানা থেকে ফেলে দেবে একদম। এশা অপেক্ষা থাকে নিজের স্বাদ মিটিয়ে নিতে দিক ও তারপর এবার ওর পালা। অধ্যায় আবেশ আরাধনা। ফজর নামাজের পর মেহনুর বেলকুনির সোফায় বসে কোলবালিশ রেখে চোখের সামনে মেলে ধরে সেই পবিত্র কোরআন শরীফ, যা এনিসা বেগমের দাওয়াত, যার পাতায় পাতায় লেগে আছে প্রজন্মের ঐতিহ্য, রহমত আর ভালোবাসা। নরম সকালের হাওয়া তার চুল উড়িয়ে দেয়, আর কোরআনের আয়াত তার ঠোঁট ছুঁয়ে মাখন মতো গলে যায় বাতাসে। আর এহসান, সে বসে আছে ঠিক মেনুর বিপরীতে, কিন্তু তার দৃষ্টি যেন অন্য কোথাও। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের বেগমের দিকে। একদিকে চোখে তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে, অন্যদিকে অন্তরে প্রশান্তি খুঁজে নিচ্ছে সেই মোহনীয় তেলাওয়াতে। অকিয়াহর
প্রথম আয়াত উচ্চারিত হতেই মেহনুরের গলা কেঁপে ওঠে। কেন যেন এই সূরা পড়লে বুকের ভেতর কেমন জানি করে উঠে, মনে হয় যেন কিয়ামত আর তার চোখের সামনেই নেমে আসছে সমস্ত দৃশ্য যেন বাস্তবে রূপ নিচ্ছে। তোমরা অবশ্যই চাক্কুম গাছ থেকে খাবে, তদরূপে পান করবে প্রচন্ড উত্তপ্ত পানি। মেহনুরের ঠোঁট কাঁপতে থাকে, কণ্ঠ রুদ্ধ হয়ে আসে এহসান তখন তাকিয়ে আছে, কিন্তু এবার তার চোখে ভয় ফুটে ওঠে। মেহনুর এই আয়াত পড়ে আর গলা দিয়ে আনতে পারে না একটা শব্দ, ভেতর ফেটে কান্না আসছে। এর মধ্যেই এহসান মেহনুরের সামনে বসে কাঁদতেও পাচ্ছে না। মেহনুর নিজেকে সামলাতে পারে না, হাউমাউ করে ডুকরে কেঁদে ওঠে। কোরআন খানা মুখে গুজেই বলে, গুনাহগার, আমার কি হবে? আমাদের কি হবে? আমাদেরও কি খাদ্য হবে জাক্ষুম ফল? আমার রব যদি দয়া না করেন তো আমি শেষ। আমার আর জান্নাত দেখা হবে না। আমি তো শেষ। আমার কি হবে? আমাদের কি হবে? আমরাও কি জাহান্নামের জাক্ষুম গাছের খাদ্য হব? আমরাও কি তদুপরি পান করে প্রচন্ড উত্তপ্ত পানি খেতে হবে? এই বলে মেনুর মুখ ঘুচে দেয় কোরআনের ভাঁজে, হাউমা করে কেঁদে ওঠে। এহসান শিউরে ওঠে, তার হাত পা ঠান্ডা হয়ে আসে। এই আয়াতগুলোর অর্থ যখন মনে গেঁথে যায় তখন সত্যি বুক কেঁপে ওঠে। মেনুরের প্রতিটি শব্দ যেন তার নিজের আত্মাকে কাঁপিয়ে তোলে। মেনু নিজেকে সামলে আবার পড়তে শুরু করে, চোখের জল শুকিয়ে আসে, তবুও হৃদয়ের গাঢ় ব্যথাটা থেকে যায়। পড়া শেষ করে কোরআন শরীফ রেখে আসে যথাস্থানে, তারপর ফিরে এসে দাঁড়ায় এহসানের সামনে। আপনার জন্য চা নিয়ে আসবো নাকি নিচে গিয়ে খাবেন? এহসান আবারও চুপচাপ তাকিয়ে থাকে, যেন এই মুহূর্তে তার চারপাশে সব শব্দ নিঃশব্দ হয়ে গেছে। তারপর আস্তে করে বলে, এদিকে আসো। মেনুর ধীর পায়ে এগিয়ে এসে তার সামনে বসে। আরো কাছে আসো। কেন? একটা তুমি আমার কাছে থাকলে আমি শান্তি অনুভব করি। একগাল মিষ্টি হাসি দিয়ে মেনুর একটু এগিয়ে আসে তার, আর তখনই এহসান তার গাল দুটো আলতো করে ছুঁয়ে নেয়। তারপর গভীর ভালোবাসায় কপালে, গালে, চোখের পাতা একে একে নিজের ঠোঁট ছোঁয়ায়, যেন প্রতিটি ছোঁয়ায় মেনুরকে আশ্বস্ত করছে। আমি আছি, আমি থাকবো। মেনু চোখ বন্ধ করে ফেলে। এখন আর তার এই ছোঁয়া খারাপ লাগে না, এখন আর এতে কোনো ঘৃণা জন্মায় না, বরং সে এতে আশ্রয় খুঁজে পায়, নিরাপত্তা খুঁজে পায়, ভয়ঙ্কর এক ভালোবাসা খুঁজে পায়। এহসান তাকে ছেড়ে দিলে মেনুর আস্তে করেই বলে, প্রশ্ন করতে পারি? করো। মেনুর এহসানের হাত নিজের হাতে মুঠোবন্দি করে ফেলে। এর উত্তর কিন্তু আমার চাই। এহসান এসে বলে, কদিন পর তুমি আমার বাচ্চার মা হবে, আর এখন তোমার বাচ্চাদের মতো এভাবে জেদ করলে চলবে? মেনু ফ্রিকুচকে বিরক্ত হয়। বাড়ি ভর্তি বাচ্চা, তাও শুধু বাচ্চা করেন কেন আপনি? এহসান চোখ চিপে হেসে বলে, মেনু বাড়ি ভর্তি বাচ্চা হলে কি হবে? ঘর ভর্তি তো নেই। আমার ঘর ভর্তি বাচ্চা কাচ্চা চাই। এবার চটে যায়। আমি অত বাচ্চা নিতে পারবো না। যান, আরো 3টে বিয়ে করে নিন গিয়ে, তারপর ঘর ভর্তি বাচ্চার পিতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। এহসান তৎক্ষণাৎ তার ঠোঁটে নিজের সাজাত আঙুল চেপে ধরে বলে, হুশ, এমন কথা আর কখনো বলো না। যে সন্তানের জননী তুমি নয়, সেই সন্তানের পিতা আমি হতে চাই না। মেনুর এবার মিটি মিটি হাসে। আপনার এত ভালোবাসা আমার জন্য? এহসান দীর্ঘশ্বাস ফেলে বলে, শুধু আমার ভালোবাসা নয় বেগম, এই পুরো আমিটাই শুধু তোমার জন্য। মেনুর কিছুক্ষণ চুপচাপ থেকে এক দৃষ্টিতে এহসানের দিকে তাকিয়ে বলে, একটা সত্যি কথা বলি? বলো। জানেন, আমি না মাতোয়ারা হয়ে যাই আপনার শরীরের গন্ধে। যখন আপনাকে একদম সহ্য করতে পারতাম না, তখনও এই গন্ধটা আমার খুব ভালো লাগতো। আপনার শরীরের ঘ্রাণ, এটা শুধুই আমার একান্তই প্রিয়। এহসান মুচকি হেসে বলে, তাহলে অনুভব করে নাও। এই বলে নিজের বাহু বাড়িয়ে দেয় মেনুরের দিকে। অনুমতি পেয়েই মেহনুর ঝাঁপিয়ে পড়ে তার বুকে, শক্ত করে আঁকড়ে ধরে এহসানকে, নাক ডুবিয়ে দেয় তার বুকের কাছে, প্রাণ ভরে সুখে আপন পুরুষের শরীরের সে পরিচিত গভীর ঘ্রাণ। এহসানও আঁকড়ে ধরে তাকে এমন ভাবে যেন আর কখনো ছাড়তে চাইবে না। এটাই তো ভালোবাসা, এক ভয়ঙ্কর ভালোবাসা। এসা ফোনে কথা বলছে নিজের আম্মার সঙ্গে, আর ওইদিকে মেহেরাজ।
সে তো ইচ্ছে মতো এসে অশান্তি দিচ্ছে। এই ওর ঘাড়ে মুখ গুজে দিচ্ছে, তো এই কানের লতিতে দাঁত বসিয়ে দিচ্ছে। এসব কিছু বলতেও পারছে না, নিজেকে ছাড়িয়ে নিতেও পারছে না। ওইদিকে ফোনের ওপাশে আম্মি, ভাবি, আব্বা সবাই কথা বলছে, আর এদিকে মেয়েরাজ আপন মনে ওর ইচ্ছে মতো ওকে জ্বালিয়ে যাচ্ছে। এসে অনেকক্ষণ ধরে কথা বলে, আর সেই পুরোটার সময় মেয়েরাজ আপন খেয়ালে ওকে বিরক্ত করে যাচ্ছে। অবশেষে ফোন শেষ হতে এসা প্রচণ্ড রেগে যায়। ওর মনে হচ্ছিল হাতের ফোনটা ছুঁড়ে মেরে ভেঙে দেয়, কিন্তু পরক্ষণে দাঁতে দাঁত চেপে রাগটা সহ্য করে, কারণ এর আগেও একবার রাগের বশে একটা ফোন ভেঙে দিয়েছে। এসব থমথমে মুখ দেখে মেয়েরাজ ওকে পেছন থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হাসি মুখে বলে, জান থেমে গেলে যে, আছাড় মেরে ভেঙে দেবে না? এসব ফ্রিকুচকে ওর দিকে তাকায়, তারপর কোনো দিয়ে মেয়েরাজের বুকে আলতোকে ধাক্কা দিয়ে বলে, ভালো চাইলে ছেড়ে দে মেহেরাজ, না হলে আজ কিছু একটা হয়ে যাবে তোর সাথে আমার। মেয়েরাজ হাসতে হাসতে বলে, হ্যাঁ, আমিও চাই তোমার সঙ্গে আমার কিছু হোক এমন, যাতে তুমি আমার বাচ্চার মা হয়ে যাও। এসব দাঁত চেপে গলায় শক্তি এনে বলে, ছাড়, আমার কষ্ট হচ্ছে, বলছি ছাড়। মেয়েরাজ এবার নিজের বাঁধন একটু হালকা করে নিয়ে মুচকি হেসে বলে, সামান্য জড়িয়ে ধরাতেই যদি তোমার এই অবস্থা হয়, তাহলে ভাবছি আজ রাতে তোমার কি হবে। আগে ভাগে হাসপাতালে একটা সিট খালি করে রাখবো নাকি বউ? মেয়েরাজের কথা শুনে এসা প্রচন্ড রেগে যায়। নিজের শরীরের সব শক্তি এক করে ঘুরে দাঁড়িয়ে মেয়েরাজের কলারে চেপে ধরে ফুঁসে ওঠে, তোর এসব অসভ্য কথার জন্য তুই একদিন আমার হাতে খুন হবি, খুন। মেয়েরাজ আগের মতোই হাসতে হাসতে বলে, জান, খুন তো করেই ফেলেছো। তোমার এই আগুন ঝরা কথাগুলো দিয়েই তো আমি এক দফা খুন হয়ে গেছি। আর নতুন করে কি করবে শুনি? এসা বিরক্ত হয়ে ওকে ছেড়ে দেয়। আর ভালো লাগছে না এসব বিরক্তি চেপে ওর পাশ কাটিয়ে চলে যেতে চায়। মেয়েরাজ এবার আর বেশি কিছু বলে না, শুধু হেসে ওর দিকে তাকিয়ে থাকে। তারপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। মেয়েরাজ দরজা খুলে ঘর থেকে বের হতে করিডোরে মোড়ে মেহরুবের সঙ্গে দেখা হয়ে যায়। মেহরুব মেয়েরাজকে দেখে উজ্জ্বল হাসি ছড়িয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইজান, কি অবস্থা? মেয়েরাজ এগিয়ে এসে মেহরুবের কাঁধে হাত রাখতে রাখতে বলে, ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, তোর কি খবর? মেহরুব হাসি মুখে জবাব দেয়। আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়েরাজ ওর কাঁধে হালকা চাপড় দিতে দিতে বলে, ভাই মেহরুব, তুই তো দেখি আজ তো একটা পিঁপড়া হয়ে গেছিস। মেহরুব অবাক হয়ে মেয়েরাজের দিকে তাকিয়ে বলে, এই হঠাৎ এমন উপমা দিলেন কেন? মেয়েরাজ হাসতে হাসতে বলে, মানে পিঁপড়ারা যেমন সারাক্ষণ মিষ্টির আশেপাশে ঘুরঘুর করে, তুইও দেখি ইদানিং আমার বোনের আশেপাশে সারাক্ষণ ঘুরঘুর করিস। মেয়েরাজের কথা শুনে মেহরুব একগাল হেসে বলে, তা অবশ্য ঠিক, তবে ভাইজান যদি আমি পিঁপড়া হই তাহলে আপনি কিন্তু মাছি। মাছি যেমন খাবারের আশেপাশে সারাক্ষণ ভনভন করে, তুমিও কিন্তু সারাক্ষণ আমার ফুপুর আশেপাশেই ভনভন করো। মেয়েরাজ ফিউচিয়ে মুখে হাসি ঝুলিয়ে বলে, ওরে বোকা, আমি তো তোর ভাবিকে ভালোবাসি বলেই ভনভন করি, কিন্তু তুই তো আমার বোনকে ভালোবাসিস না। মেহরুব এবার মুচকি হেসে বলে, সেটা আমি কখন না বললাম? মেয়েরাজ এবার উচ্ছ্বাস নিয়ে বলে, তাহলে তুই কি নুরিকে ভালোবাসিস? মেহরুব নির্দ্বিধায় বলে, হ্যাঁ ভালোবাসি, ভালোবাসবো না কেন, ও আমার আপন বেগম। মেয়েরাজ এবার হেসে এক ছটকা মেহরুবের কাঁধ জড়িয়ে ধরে বলে, তাইলে আয় শালা, আজই তোর সঙ্গে আমার বোনের আবার বিয়ে দিব। এই বলে মেহরাজ মেহরুবকে টেনে নিচের দিকে নিয়ে যেতে থাকে। মেহরুব বারবার ছটফট করতে থাকে, বলে, ভাইজান ছাড়ুন, ছাড়ুন তো। কিন্তু মেহরাজ কারোর কথা শোনার পাত্র নয়। সেই ছোটবেলা থেকে এমন চলে আসছে। মেহরুব যখন কোনো দোষ করে বা ঝগড়ায় জড়িয়ে পড়তো, তখন মেহরাজ ঠিক এভাবে ওর ঘাড় চেপে ধরে বাড়িতে নিয়ে যেত। মেহরুব হাসতে থাকে। তার ভাইজান এমনই, সবসময় সবাইকে হাসিয়ে মাতিয়ে রাখে। তার ভাইজান আর তার ভালোবাসা অমরত্ব পাক। এই ভালোবাসা যেন আজীবন বেঁচে থাকে। নাস্তা শেষে মেনুর ঘর গুছিয়ে এহসানের সামনে সোফায় বসে আছে। বসে থাকার কোনো কারণ নেই, এমনি বসে আছে। এহসান বলেছে বসে থাকতে, তাই সে বসে আছে। এহসান মেনুরের কানের কাছে গিয়ে দুষ্টিমি করে বলে, জান চলো না একবার অন্য জগৎ থেকে ঘুরে আসি। মেনুর এহসানের এই কথা শুনে চুপ বড় বড় হয়ে যায়। সে এহসানকে ছেড়ে দিয়ে বলে, এহসান আমি আর 1 বছরের মধ্যেও আপনার কাছে যাব না। অবাক হয়ে বলে,
কেন গোজান? আমি আবার কি দোষ করলাম? মেনু চোখ ছোট ছোট করে বলে। কি করেছেন আপনি? সারা শরীর নাড়াতে পারছি না আপনার জন্য। আপনি তো নিজের মধ্যে থাকেন না, পাগল হয়ে যান। কাল সারা রাত চোখ লাগাতে দেননি আমায় এক পলকের জন্য। এহসান ঠোঁট কেটে হেসে বলে। কি করব জান বলো তো? তোমার স্বামীকে আল্লাহ বেশি দান করে দিয়েছেন। মেনুর কড়া গলায় বলে। 3 দিনে বিছানা থেকে উঠেছি জ্বরে মরতে মরতে। আজ আবার মনে হয় উঠে যাবে। যা অবস্থা করেছেন রাতে, এখন আবার বলছেন এসব হবে না। এহসান উঠে গিয়ে মেনুরকে কোলে তুলে নিয়ে বলে। হবে হবে, সব হবে। এখন থেকে একটু বেশি কষ্ট সহ্য করে নিতে শিখো, কারণ এখনো আমি আমার পুরো অঙ্গীকার তোমার উপর চাপাইনি। কিন্তু এখন থেকে আর এসব হবে না। এই বলে এহসান মেনুরকে বিছানায় শুয়ে দেয়। মেনুর উঠে বসে বলে। দেখুন বাড়ির সবাই কি ভাববে, ছাড়ুন, রাতে পাবেন আপনার পাওনা। এখন নিচে যেতে হবে। এহসান মেনুরের থেকে তার ওড়না সরিয়ে তার ঠোঁট নিজের সাদাত আঙুল রেখে বলে। রাতেরটা তো রাতে নিব, দিনেরটা আগে নিয়ে নেই। বিশ্বাস করো, বেশি সময় তোমায় আগলে রাখবো না, মাত্র 1 ঘন্টা। মেনু নিজের হাত সরিয়ে বলে। কাল রাতেও এটা বলেছিলেন, পরে সারা রাতেও আপনার 1 ঘন্টা শেষ হয়নি। এহসান মেনুরের দিকে ঝুঁকতে ঝুঁকতে দোহা পড়ে বলে। মেনুরা কি করবে? যখন এই পুরুষ ধরেছে তো ছাড়বি না, কিন্তু ভয় করছে। এখন আবার জ্বর না চলে আসে, এখনো জ্বরের ঘোরে আছে। এর মধ্যে আবারও যদি উঠে, তাও এহসানের গলা জড়িয়ে ধরে উচ্চারণ করে। হে আল্লাহ, আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন এবং যে সন্তান আপনি আমাদের দান করবেন তাকে শয়তান থেকে দূরে রাখুন। এহসান মেনুর গলায় মুখ গুজে দিতে দিতে বলে। মেনু জান, নিয়ন্ত্রণ হারিয়ে যদি বেশি করে ফেলি তো দয়া করে বেশি চিৎকার করো না। মনে রেখো, এখন দিনের বেলা। মেনুর ঘড়ির কাঁটায় তাকে দেখে 8টা বেজে গেছে। এহসান তো বলেছিল মাত্র 1 ঘন্টা। মেনুর এহসানকে ক্লান্ত গলায় মলিন মুখে বলে। এহসান আপনি না বলেছিলেন 1 ঘন্টা? দেখুন 8টা বেজে গেছে, এবার তো ছাড়ুন। মেনুরের বুকে মাথা রেখে বলে। আমার যাওয়ার সময় 11টা, তাই 8টা বাজলে বাজুক। মেনুরের চোখ বড় বড় হয়ে যায়। না, এমন হলে সে মরে যাবে। এই পুরুষ একদিনেই তার কিচ্ছা খতম করে দেবে। না, এমন কিছু হলে হবে না। মেনুর রাগ নিয়ে বলে। এক্ষুনি ছাড়ুন, নয়তো আমি বাড়ির সবাইকে চিৎকার করে ডাকবো। এহসান হেসে বলে। চিৎকার? তা শুনি, এত সময় যা করে মাথা খাচ্ছিলে সেটা কি ছিল? মেনুর এহসানকে কটমট করে বলে। একদম আমায় অপমান করবেন না। এহসান মুখ তুলে মেনুরের দিকে তাকায় বলে। তো কি করব বলো তো? এত কান্নাকাটি কি করে সহ্য হয়? মেনুর মুখ গোমরা ভাব নিয়ে বলে। আপনার বেপরোয়াগিরির জন্যই আমি এসব করি। আর যদি আমায় অপমান করার চেষ্টা করেন তো দেখবেন আমি কি করি। এহসান উত্তর দেয়। হ্যাঁ দেখছি, এতক্ষণ ধরেই দেখছি, আরো অনেকক্ষণ দেখব। মেনু রেগে কিছু বলতে চাপে এহসান মেনুরের ঠোঁট আঁকড়ে ধরে। মেনু এতে ছটফট করতে থাকে। এহসান তাকে ছেড়ে দিয়ে তার গলায় মুখ গুজে দিতে দিতে শান্ত গলায় বলে। এত নড়াচড়া না, যত নড়াচড়া করবে তত তোমার কষ্ট হবে। এহসানের এমন ঝাঁঝা গলায় গরম হুমকি শুনে মেনু চুপ হয়ে যায়, আর ছটফট করে না। এদিক প্রশান্তির হাসি হাসছে। সে সফল, আজ বেশ খুশি। সে এবার এই খুশির কারণকে বাস্তবে পালন করার অপেক্ষা করছে।